অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সরোয়ার আলম। এই ব্যক্তি কর্মরত আছেন বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতির অফিসে। তিনি সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। শেখ হাসিনার আমলে তার নিয়োগ হয় এবং মনে প্রাণে মুজিব প্রেমে গদগদ, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপিকে অতিরিক্ত সুবিধা দেবার জন্য জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এই কাজটি করেছেন। এখন প্রশ্ন আসছে ঘুরে ফিরে যে এই কাজটি কি তিনি নিজের ইচ্ছায় করেছেন নাকি এর সাথে অন্য কেউ জড়িত ছিল? অ্যাকাউন্টটি হ্যাক করার সাথে সাথে যিনি হ্যাক করেন তিনি তো প্রথম জানার কথা। তারপরে তিনি যদি কাউকে শেয়ার করেন বা তার সাথে যদি কেউ সহযোগী থাকে তার জানার কথা। আমরা ফেসবুক পোস্ট যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে সরোয়ার আলম হ্যাক করার সাথে সাথেই সবার আগে এই ব্যাপারে প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে আদু নেত্রী মানসুরা আলম। মানসুরা আলম দেখুন, এই যে একটা ছবি তার ঘুরে বেড়ায়, সাদ্দামের জাঙ্গির তলে তিনি ঘুরে বেড়াতেন, সে আবার অন্যজনকে বলে জাঙ্গির তলের লোক। যাই হোক, এই মানসুরা আলম গত রাতে ডিবি তাকে আটক করেছে রাজারবাগ তার সরকারি কোয়ার্টার থেকে। আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার ক্ষোভের থেকে এবং বিএনপিকে একটু বেশি ফ্যাসিলিটি দিতে তিনি এই কাজটি করেছেন। শুধু তাই নয়, ওই কাজটি করার পরে তিনি আবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টটিও হ্যাক করেছেন এবং শফিকুল ইসলাম মাসুদ তার অ্যাকাউন্টটিও হ্যাক করে নিজেদের মন গড়া কথা সেখানে তিনি লিখে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এখন বিএনপির ভিতরে কেউ কেউ এর সাথে জড়িত আছেন তিনি প্রাথমিক স্বীকার করেছেন যে তার সাথে অন্য কেউ আছেন। এখন কে কে আছে এটি জাতি জানতে চায়, কারণ এটি নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে। বিএনপির হাই এডুকেটেড যেগুলো, মূর্খগুলোর কথা বাদই দিলাম, মূর্খরা তো যা শুনবে সেটি বিশ্বাস করবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা এমন কিছু মানুষদের কাছ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া পেয়েছি যাদেরকে আমরা বেশ ভালো মানের লোক হিসেবে আমরা জানতাম, হায়ার এডুকেটেড, ওয়েল ম্যানার্ড জানা লোক। এমনকি জুলকারনাইন শাহের বিএনপির কর্মী, যিনি বিএনপির অ্যাক্টিভিস্ট, তিনিও এ ব্যাপারে দেখলাম যে খুব আগ্রহ প্রকাশ করছেন এবং যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন। এখন এই যে হ্যাক করে একই ধরনের শব্দ কিন্তু সেখানে ব্যবহার করছে, নারীদেরকে উত্তেজিত করে দেবার, নারীদেরকে খেপিয়ে দেবার পোস্ট, সবগুলো বিশ্লেষণ করলে একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বিএনপি নারীদেরকে এই মুহূর্তে প্রচন্ড ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে এখনো বিএনপি না ভোটের পক্ষ ছাড়ে নাই। বিএনপি কিন্তু অবশ্যই না ভোটে ভোট দিবে, ধানের শীষ এবং না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, তারেক রহমান যতই বলুক যে আপনারা হা ভোটে ভোট দিবেন, যেদিন তারেক রহমানের ওই খবরটি প্রকাশিত হয়েছিল যে তিনি হা ভোটে ভোট চাচ্ছেন, আমি সেদিনই বলেছিলাম যে এটি তার মনের কথা নয়। তিনি উপরে এটি বলেছেন, ভিতরে ভিতরে তার নেতাকর্মীদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু না এর পক্ষে ভোট চাইবে। এই যে প্রমাণ। আর হানা একটা ভোট আছে, এই ভোটটা এই যে তিনি না এর পক্ষে কেন যাচ্ছেন? না এর পক্ষে এই কারণে যাচ্ছেন কারণ হা এর পক্ষে ভোট দিলে 10 বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না এবং প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। তো এই দুটো জিনিসই তো তার জন্য বুমেরাং, এবং এখানে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার একটা বিষয় রয়েছে। তো তারেক রহমান কি এটি চাইবে? বিএনপি যারা করেন আপনারা বলুন তো, আপনারা জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন? অথচ আপনাদের কিন্তু যোগ্যতা আছে। আমরা বিএনপির এমন কিছু নেতাকে জানি যারা শুধু প্রধানমন্ত্রী নয়, ওয়ার্ল্ড ক্লাস নেতা হবার যোগ্যতা তাদের আছে, কিন্তু তারা কি এই প্রতিভার স্বাক্ষর কোনোদিন রাখতে পারবেন বাংলাদেশে? সারা জীবন তাদের কিন্তু ওই নেতার পায়ের নিচেই থাকতে হবে, ঠিক যেভাবে আমাদের এই যে রাকিব দেখুন,
সম্মানিত সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, মুক্তাগাছা থেকে জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাকির হোসেন বাবলু মঞ্চ প্রবিষ্ট। আজকের এই জনসভা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ জনাব 7 পুরুষের ভিতরে যার চাকরের স্বভাব রয়েছে এবং যারা চাকর শুধু তারাই মাত্র এইটা করতে পারে। এই পরিবারতন্ত্রটাকে ভেঙে খান খান করে দিচ্ছে জামাত ইসলাম। আজকে যারা রাজনীতি করছেন, আগামী 5 বছর পরে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে আগামী 5 বছর পরে আপনিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন। আপনি যদি জামাত ইসলাম করেন, ডক্টর শফিকুর রহমান আগামীবার নিশ্চিত থাকেন এটা থাকবে না। তিনি 10 বছর তো দূরের কথা, আগামীবারই তিনি থাকবেন না। আগামী নির্বাচনে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর ভিতরে জামাতের অনেক নেতা পরিবর্তন হবে, অনেক আমির পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি এগিয়ে আসেন, আমি এগিয়ে যাই, তাহলে আমিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারি। এই যে একটা সুযোগ। জাপানে কি হয়, জাপানে কিন্তু সেখানে আগে 1 বছর ছিল সম্ভবত, এখন 3 বছর করেছে তারা। তাদের চিন্তা চেতনা হচ্ছে জাপানের প্রতিটি নাগরিক যাতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায়। অথচ তার বিপরীতে আমরা কি করছি, বাংলাদেশের অন্য কারো প্রধানমন্ত্রী হবার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, ওটি সারা জীবন অধরাই থেকে যাবে। কিন্তু এইখানে তো জামাত ইসলাম কাজ করেছে। জামাত ইসলাম এই জায়গাটায়, অর্থাৎ প্রত্যেকেই যেন প্রধানমন্ত্রী হতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, এই সুযোগটি কিন্তু করে দিয়েছে। এখন এই সুযোগ আমরা গ্রহণ করব কিনা সেটা আমাদের ভাববার বিষয়। তাহলে নারীদেরকে তারা এই কারণে টার্গেট করেছে যে নারীরা ভোট চাইতে গিয়ে মা বোনদেরকে এই জিনিসটি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ এর পক্ষে কি আর না এর পক্ষে কি। আমরা পুরুষরা কিন্তু এটা বুঝতে পারছি না, নারীরা নারীদেরকে খুব চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। এবং এই ব্যাপারে জামাতের নারীরা যে ভূমিকা রাখছে, বিএনপির কাছে এই জরিপ আছে যে বাংলাদেশে প্রায় 49% একটু উপরে নারীর অনুপাত। এই নারীদের 45%-এর উপরে ভোট পাবে জামাত ইসলাম। বিএনপি নারীদের ভোট পাচ্ছে না, যার কারণে যে করেই হোক ছলে বলে কলে কৌশলে তাদেরকে নারীদেরকে দমাতে হবে। নারীদেরকে বিভিন্ন জায়গায় তারা মারধর করেছে, হেনস্থা করেছে, ছায়া খুলে নিতে চেয়েছে, পেটে লাথি দিয়েছে, তারপরে মাথায় কোপ দিয়েছে। এইগুলো করার পরেও যখন নারীরা দমে যায় নাই, বাড়ি বাড়িতে যখন ভোট চাইতে যাচ্ছে, তখন তারা নতুন আর একটা বিষয় সামনে এনেছে যে ইসলামে কি এই আছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তোমরা নারী এই যে ভোট চেয়ে বেড়াচ্ছ না মহিলারা, এটা ইসলামে আছে। তার মানে কি? আপনি নিজে বলছেন নারীদেরকে জামাত ইসলাম ক্ষমতায় দেয় না, বা জামাত ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। সেই নারীরা যখন ভোট চাইতে যাচ্ছে তখন আপনি বলছেন যে এটা কি ইসলামে আছে? নারীরা বাড়ি বাড়ি ভোট চাইবে, এই নারীদের ভোট চাওয়া কিসের, নারীদের নির্বাচন কিসের, নারীদের রাজনীতি কিসের? তার মানে দলগতভাবে এইটা আপনি চর্চা করেন, যার কারণে ওইটা নারীদের উপরে অ্যাপ্লাই করছেন। তো আপনি এটাই যদি হয়, তাহলে নারীদের কেন ওখানে যে বাধা দিচ্ছেন? আপনি যদি নারীর ক্ষমতায়ন চান, নারীরা যদি রাজনীতি করতে পারবে এইটা যদি চেয়ে থাকেন, তাহলে ভোট চাওয়ার ক্ষেত্রে কেন নারীকে বাধা দিবেন? এটাই মূলত নারীদের উপরে চড়াও হওয়ার তাদের অন্যতম কারণ। নারীদেরকে তারা ডিটাচ করতে চাচ্ছে জামাত থেকে। নারীদের ভোট যাতে জামাত ইসলাম এবার না পায় সেই ব্যবস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর একটা ষড়যন্ত্র শুরু করেছে জুলকারনাইন শায়ের, এটি করছেন ঢাকা 17 আসন, যেহেতু এখানে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালেদুজ্জামান। এখন খালেদুজ্জামান যদি জিতে যায় তাহলে তো তারেক রহমানের মান সম্মান সব শেষ হয়ে যাবে। যার কারণে একের পর এক জুলকারনাইন শায়ের এখন পুরনো বিভিন্ন ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে এনে তারা খালেদুজ্জামানের চরিত্র হননের চেষ্টা করছে। গতকাল একটি ভিডিও তিনি ছেড়েছেন সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডার, ওটি কিন্তু আরো 1-1.5 মাস আগের। ওই ব্যাপারে খালেদুজ্জামান ক্ষমা চেয়ে সেনাবাহিনীর সাথে তার একটা আপোষও হয়ে গেছে, সেইটা তিনি এখন সামনে এনেছেন। আজকে আবার আরেকটি ভিডিও তিনি সামনে এনেছেন, খালেদুজ্জামান কোন একটা ব্যাংকে, এক্সিম ব্যাংকের কোন শাখায় গিয়ে ম্যানেজারকে মেরে নাক ফাটিয়ে দিয়েছেন। এটা কত বছর আগের আল্লাহ জানে, আর সেখানে পরিষ্কার বোঝাও যাচ্ছে না, কিন্তু সেটি তিনি সামনে আনছেন। এখন ওই কথা তো আর বলতে পারছে না যেটি বহু পুরনো। এখন সেখানে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে খালেদুজ্জামানের মতো এরকম একজন বদমেজাজি লোক এইখানে এমপি হবে। তো খালেদুজ্জামান কি আব্দুল আওয়াল মিন্টুর চেয়েও বদমেজাজি? যে আব্দুল আওয়াল মিন্টু, এই যে আমরা যে অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে যার নাম আছে, এর চেয়েও খারাপ? অথবা তিনি এই যে এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তার নেতা কর্মীদেরকে এই যে ভাষাটা ব্যবহার করলেন, আমি মুখে বললাম না, এটা শুনুন। অতএব আজকে আপনাদের কাছে ধানের শীষের একটা ভোট চেয়ে আপনাদের মাধ্যমে, আরে ভাই রাখ, এই ছোট বাচ্চা রাখবি না তো আর, এর আর আনবি না কোনো সময়। এইটার চেয়েও খারাপ খালেদুজ্জামান? এইগুলো প্রচার করুন শায়ের ভাই, এগুলো প্রচার না করে আপনি সেই একজনের ছোটবেলায় ল্যাংটোকালে কি করেছে, মুসলমানি নেওয়ার আগে কি করেছে, আর সেগুলো আপনি প্রচার করছেন।